বর্ষা দেবীর ছোট যা রূপা দেবীর ছোট ছেলে সমীরনের বিয়ের যোগাযোগ হচ্ছে। বাড়িতে সদস্য বলতে দুই জায়ের একটি করে ছেলে, রবিন আর সমীরন। রবিন, সমীরন ও একটি করে মেয়ে, রুবিনা ও ববিতা। দুই জায় এবং তাদের স্বামী। বড় ছেলে রবিনের স্ত্রী দীপিকা সকালবেলা সবার জন্য চা করে নিয়ে আসে এবং বিয়ের আলোচনায় যোগদান করে। এই নিন সবার জন্য গরম গরম চা, খেয়ে নিন আর বলুন আজকের হিসাব কোথা থেকে শুরু হবে। আগের দিন তো খাবার মেনু ডিসাইড হয়ে গেছে, এখন ডেকোরেশনটা আর কেনাকাটার ব্যাপারে একটু কথা বলা হয়ে যাক তাহলে। বৌদি, ডেকোরেশন তো ক্যাটালগ দেখেই হবে। এই দেখো, প্রত্যেক দিনের জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড। হলুদের দিনে গাঁদা ফুলের ডেকোরেশন হবে, মেহেন্দির দিনে এই সবুজ ডালিয়া, চন্দ্রমল্লিকা আর পাতা দিয়ে ডিজাইন ব্যাকগ্রাউন্ড হবে, আর আইবুড়ো ভাতের ডিজাইনটা হবে সাদা লালে। কি বলো, সবার পছন্দ হয়েছে তো? সবই ঠিক আছে, তবে আইবুড়ো ভাতের কালার কম্বিনেশনটা না আমার ঠিক পছন্দ না। ওটা তোমরা আলাদা কিছু করো। এই ধরো পার্পল বা আকাশি এই ধরনের। লাল সাদাটা অনেক পুরনো হয়ে গেছে, ওটা আর চলে না। সবাই কথা বলতে বলতে চায়ের কাপে চুমুক দেয় এবং বর্ষা দেবী বলেন, বৌমা, তুমি আজকেও চায়ে চিনি দিতে ভুলে গেছো। দেখো, সারাদিনে আমরা বেশ কিছুবার চা খাই, আমাদের সবারই চায়ের নেশা, কিন্তু চা যেন একটু সুন্দর হয় সেদিকে তো লক্ষ্য রাখতে হবে নাকি? আমারও এই চিনি ছাড়া চা খেতে না একদম ভালো লাগে না। বৌমা, এই চা নিয়ে যাও আর নতুন করে ভালো করে চা করে নিয়ে এসো। কিন্তু মা, আমি তো চা খেয়ে দেখলাম মিষ্টি তো ঠিকই আছে, আর আমি আপনাদের দুজনের জন্য বিশেষ করে এই কম মিষ্টির চাটা করে নিয়ে এসেছি। দেখুন, বাবার তো সুগার হাই, ওনার তো চিনি খাওয়া চলবেই না। আপনারাও না আজকাল একটু বেশি মিষ্টি খাচ্ছেন দেখতে পাচ্ছি। আরে রাখো তো দাদার কথা, দাদা কি শুধু চিনি খাচ্ছে? সারাদিন রসগোল্লা, পান্তুয়া, মিষ্টি এসব ছাড়া তো দাদা চলেই না। তুমি যদি চায়ে চিনি না দাও তাতে কি এমন লাভ হবে শুনি? উপরন্তু বাড়ির বাকি সবাইকে দাদার জন্য কদিন বিনা চিনির চা খেতে হয়েছে। তার থেকে তুমি সবার জন্য একেবারে ভালো করে চা করে নাও। সারাদিনে একবার দুবার চিনি দেওয়া চা খেলে না কারো সুগার বাড়ে না। আরে কি হলো, দাঁড়িয়ে আছো যে? বৌমা, একটু তাড়াতাড়ি নাও, চা না খেয়ে সকালের আলোচনা শুরু করা যায় না। দীপিকা আবার সবার কাছ থেকে চায়ের কাপ নিয়ে রান্নাঘরে যায় এবং নতুন করে মিষ্টি দিয়ে ভালো চা তৈরি করে নিয়ে আসে। এবারে চায়ে চুমুক দিয়ে তার বড় ননদ রুবিনা বলে, ওহ বাবারে বৌদি, তুমি চা করেছো নাকি শরবত? এই চা খেলে তো আমার ওয়েট দুদিনেই 70 কেজি হয়ে যাবে। বলি এত মিষ্টি চা কেউ খায় নাকি? চায় না একটু মিষ্টি কম করে দেবে। এই চা আমি খেতে পারবো না, তুমি আমার জন্য একটু কম মিষ্টি চা করে নিয়ে এসো। কিন্তু আমি তো কিছুক্ষণ আগে কম মিষ্টি চা করে দিলাম, তখন সেটা তো কেউ খেলো না। আরে বাবা, আমি তো তখন চায়ে চুমুকই দিইনি, দিলে তবে তো জানতাম মিষ্টিটা কেমন হয়েছে না হয়েছে। আচ্ছা, এখন অত শত কথা না বলে বিয়ের কথাটা শুরু হচ্ছে। তুমি যাও, তুমি একটু কম মিষ্টি চা বানিয়ে নিয়ে এসো। দীপিকা আবার চা করতে চলে যায়। এভাবেই সে সারাদিন প্রত্যেকটা পরিবারের সদস্যের পছন্দ অনুযায়ী চা করতে থাকে। চা করা নিয়ে তার মনে ধীরে ধীরে ভয় ঢুকে যায়। সে কিভাবে সবাইকে ভালো চা খাওয়াবে এই চিন্তায় ধীরে ধীরে তার রাতের ঘুম উড়ে যায়। এখন রাত 1টা বাজে, সবাই মনে হয় ঘুমাচ্ছে। এক কাজ করি, রান্নাঘরে গিয়ে একটু ভালো করে না চা করাটা প্র্যাকটিস করি। আজ সকালে সবাইকে খুব ভালো একটা চা দিতে হবে, তা না হলে আবার সবাই চায়ের নামে দুর্নাম করবে। দীপিকা রাতে রান্নাঘরে আসে এবং চা তৈরি করা শুরু করে। সে সারা রাত ধরে প্রায় 10 বার চা করে এবং প্রত্যেকটা চা খেয়ে খেয়ে টেস্ট করে দেখে প্রত্যেকটা চায়ে কতটা পরিমাণে কি দিয়েছে সেসব পাশে হিসাব করে রাখে এবং কার স্বাদ কেমন সেটাও লিখে রাখে। সকাল হলে সে তাড়াতাড়ি করে সবার জন্য আগে চা করে, তারপর সবাইকে সে চা দেয়। চা খেয়ে তার ছোট ননদ ববিতা বলে, বৌদি, তুমি দিনের পর দিন চায়ের কোয়ালিটি আরো খারাপ করে ফেলেছো। দেখো, প্রথম প্রথম কিন্তু তোমার হাতে চা খাওয়া যেত, কিন্তু এখন তো তুমি চা এমন করে করো যে খাওয়াই যাচ্ছে না, কেমন একটা তেতো তেতো আর বিদগুটে ভাব। আমি এই চা খাবো না, বাবা দাদা ওদেরকেই দিয়ে দাও। এরপর তার হাতে চা খেয়ে তার স্বামী, দেওর এবং শ্বশুর মশাইরা সবাই কিছু না কিছু খুঁতবার করে, যার শুনে দীপিকার মন আরো খারাপ হয়ে যায়। নতুন হবু বৌমার গায়ের হলুদের তত্ত্ব নিয়ে বাড়ির সকলেই তার সঙ্গে দেখা করতে যায়। সেখানে বর্ষা দেবী এবং রূপা দেবী তাদের হবু বৌমার সঙ্গে গল্পগুজব করা শুরু করে। খানিকক্ষণ পর হবু বৌমা রাধিকা সবার জন্য চা করে নিয়ে আসে। চা খেয়ে শ্বশুর মশাই, ভাসুর, শাশুড়ি এবং ননদেরা খুবই প্রশংসা করে। ছোট বৌদি, তুমি তো খুব সুন্দর চা করো গো। আমরা যদি আগে জানতাম তুমি এত ভালো চা তৈরি করতে পারো না, তাহলে এতদিনে 8-10 বার তোমার বাড়িতে সে চা খাওয়া হয়ে যেত। সত্যি বৌদি, তুমি তো একেবারে 5 স্টার হোটেলের মতো টেস্টি চা করেছো। জানো তো, বাড়িতে সবাই কিন্তু 5-6 বার করে চা খায়।
আমাদের বাড়িতে তোমার হাতের চা সবাই খুব পছন্দ করবে। এভাবেই সবাই ছোট বউয়ের হাতের চায়ের খুব সুনাম করে। ছোট বউ সুনাম শুনে খুবই খুশি হয়। আপনাদের সবার চা এত ভালো লেগেছে, দাঁড়ান আমি আপনাদেরকে আরেকটু করে চা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে আর একটু করে দাও। এই শীতে গরম গরম চা খেতে না খুবই ভালো লাগে। আর হ্যাঁ, তোমার শ্বশুর মশাই আর জেঠু শ্বশুরকে একটু বেশি করে দাও, ওনারা আবার চা বেশি ভক্ত। এভাবেই রাধিকা সবাইকে দ্বিতীয়বার চা পরিবেশন করে। চা খেয়ে তারা সবাই বাকি কাজ মিটিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ছোট বউয়ের হাতের চা সবার মুখে লেগে থাকে এবং সবাই আবার সেই চায়ের প্রশংসা করে। এই প্রশংসা যদিও দীপিকার খুব একটা ভালো লাগেনি, কিন্তু সে কাউকে কিছু বলে না। দেখতে দেখতে নতুন বউ বাড়িতে আসে এবং পরের দিন সকালে তার নতুন রান্নার অনুষ্ঠানে সে রান্না করার জন্য রান্নাঘরে যায় এবং তার শাশুড়ি মাকে বলে, মা আজ তো আমার প্রথম রান্নার অনুষ্ঠান, আজ আমাকে তো অনেক ধরনের রান্না বান্না করতে হবে। আপনি আমাকে বলে দিন না কি কি রান্না করতে হবে, আমি তাহলে সবকিছু তৈরি করে নেব। বৌমা, তোমাকে আজ সেরকম কিচ্ছু করতে হবে না, এমনিতে আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায়। বড় বৌমা তাই সবকিছুই রান্না করে ফেলেছে, বাকি যেটুকু আছে সেটা বড় বৌমাই করে নেবে। তুমি শুধু আমাদের জন্য চা করে দাও। সবাই সকাল থেকে তোমার হাতে চা খাওয়ার জন্য বসে রয়েছে জানো। এই বলে রূপা দেবী সেখান থেকে চলে যান এবং রাধিকা বিপদে পড়ে যায়। সে মনে মনে চিন্তা করে, আরে বাবা, আমি তো চা করতে পারি না। সেই দিন তো ছোট মাসি ওই চাটা করে দিয়েছিল আর আমাকে বারণ করে দিয়েছিল যেন আমি কারোর সামনে না বলি যে ওই চাটা আমি তৈরি করিনি। এখন তো বড় বিপদে পড়ে গেলাম। কি করে চা তৈরি করতে হয় সেটা না হয় হালকা হালকা জানি, কিন্তু সেদিনকার মতো স্বাদ না হলে সবাই তো আমার আসল সত্যিটা জেনে যাবে। এবার আমি কি করি? কি হলো রাধিকা, তুমি নাকি চা তৈরি করছো? কই এখনো তো চা বসাওনি, একটু তাড়াতাড়ি নাও। সবাই সকাল থেকে তোমার হাতে চা খাবে বলে বসে আছে, কেউ চা খায়নি জানো। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। আসলে আমি না চায়ের দুধ, চিনি, চা পাতা এগুলো খুঁজছিলাম, তুমি আমাকে একটু দেখিয়ে দেবে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই ডান দিকে সেলফে দেখো চায়ের সমস্ত সরঞ্জাম রাখা আছে, তুমি তাহলে চাটা করো, আমি ততক্ষণ ভিজে কাপড়গুলো না ছাদে মেলে আসছি। দীপিকা চলে যাবার পর রাধিকা সেলফ থেকে চা, চিনি, দুধ নামিয়ে আনে এবং চা করতে বসিয়ে দেয়। এরপর তার নজর যায় সেলফের উপরে থাকা একটি সোনালী কৌটের উপরে। আরে এই কৌটোতে কি আছে দেখি, এটা নিশ্চয়ই চায়ের মশলা হবে। রাধিকা কৌটো খুলে দেখে তাতে সুগন্ধি একটি মশলা রয়েছে। আসলে সেটি কেশর ছিল। দীপিকা কেশর চিনত না, তাই সে চা হয়ে যাওয়ার পর একটুখানি কেশর চায়েতে ছড়িয়ে দেয়, যার ফলে তার অজান্তে চায়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবং সে যখন সবাইকে চা দেয় তখন সবাই এক ধার থেকে তার চায়ের প্রশংসা শুরু করে। বৌমা, তুমি কি করে এত সুন্দর চা তৈরি করলে বলো তো? এই চা তো একেবারে রাজকীয় চা হয়েছে। কি সুন্দর একটা কাশ্মীরি ফ্লেভার, আমি তো অবাক হয়ে যাচ্ছি। দিদি, এই ব্যাপারে কিন্তু তোমার সঙ্গে আমিও একমত। আমি বহুদিন আগে না একবার কাশ্মীরে গিয়েছিলাম, তখন কিন্তু ওদের খাবারে এই রকম স্বাদ ছিল। আচ্ছা বৌমা, তুমি কি চা তৈরি করা নিয়ে এক্সপেরিমেন্ট করেছো নাকি? না হলে এত ভালো স্বাদ এমনি আসবে নাকি? বৌদি, কালকে আমার অফিস থেকে না আমার কয়েকজন কলিগ এখানে আসবে, ওদেরকে কিন্তু তোমার হাতের এই টেস্টি চাটা তুমি করে খাইও। সত্যি বলছি, ওরা তোমার হাতে চা খেয়ে না যা সুনাম করবে তার বলার নয়। অফিসে আমার ঘ্যাম আরো বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আনবে না কেন, তুমি নিশ্চয় নিয়ে আসবে। আসলে এই মশলা চাটা না আমি অনেকদিন আগে থেকেই করি। এটাকে সবাই আমার হাতে স্পেশাল মশলা চা বলে। সবাই এই চা খেতে খুব পছন্দ করে জানো। কেন পছন্দ করবে না বলো তো? এত ভালো চা হলে সবাই তো বারবার প্রশংসা করবে আর খেতেও চাইবে। বৌমা, এবার থেকে প্রত্যেক দিন তুমি চা করবে। আর শোনো, চায়ের জন্য যা সামগ্রী লাগে না তুমি আমাদেরকে বলে দেবে, সব আমরা মজুত করে রাখবো। তুমি শুধু এরকম চা তৈরি করে দিও, ব্যাস। রাধিকা এক এক করে সবার মুখে তার প্রশংসা শুনছিল এবং অবাক হয়ে যাচ্ছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার হাতের চা সবার এত ভালো লাগবে। এসব দেখে রাধিকা যেমন অবাক হচ্ছিল, তেমনি দীপিকা মনে মনে একটু হিংসা করছিল। আমি এত বছর ধরে এদেরকে কত রকম ভাবে চা তৈরি করে খাইয়েছি, এদেরকে ভালো চা খাওয়ানোর জন্য আমি নিজের রাতের ঘুম স্যাক্রিফাইস করেছি, কিন্তু কেউ আমার হাতে চায়ের কোনোদিনও প্রশংসা করেনি। আজকে ছোট বউয়ের হাতে চা খেয়ে সবাই যেন আকাশে চাঁদ পেয়ে গেছে। ভালো কথা, অন্তত কারোর না কারোর হাতে চা খেয়ে এদের ভালো তো লেগেছে। এরপর থেকে দীপিকার চায়ের ঝামেলায় যেত না।
রাধিকা সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত্রি 5 বার আবার কখনো কখনো 6 বার বাড়ির সবার জন্য চা তৈরি করত। এমনকি ভাসুর, ননদ, এদের বন্ধু বান্ধব, শ্বশুরের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদেরকেও চা করে খাওয়াতো। এভাবে 2 মাস কাটার পর একদিন সমীরণ দীপিকাকে রান্নাঘর থেকে কেশরের কৌটোটা দিতে বলে। আসলে সেই কৌটোটা সমীরণের এক বন্ধুর ছিল। সমীরণ অর্ডার দিয়ে তার বন্ধুর জন্য সেই কৌটোটা আনিয়েছিল। মোট 1 কেজি কেশর, যার দাম 3 লাখ টাকা। দীপিকা রান্নাঘরে গিয়ে খালি কৌটো নিয়ে সমীরণের কাছে যায়। কৌটো খালি দেখে সমীরণের মাথায় হাত। এরপর রাধিকা সবার সামনে আসল সত্য কথাটা বলে, যা শুনে তাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। শেষে বর্ষা দেবী ঘোষণা করেন যে এরপর থেকে আর রাধিকা কখনোই চা তৈরি করবে না। দীপিকাকে আবার চায়ের দায়িত্ব দেওয়া হয় এবং এরপর থেকে বাড়ির কেউ দীপিকার চায়ের দুর্নাম করত না। সবাই খুশি মনে তার হাতে চা খেত। ঐশী তার বাবা হরলাল বাবু ও মা ঐন্দ্রিলা দেবীর সঙ্গে বাগুইহাটি গ্রামে বাস করত। হরলাল বাবুর আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। তিনি ওই গ্রামে নামকরা একজন জমিদার ছিলেন, কিন্তু তারা গ্রাম্য হওয়ায় শহরের কালচার থেকে অনেকটাই পিছিয়ে ছিল। ঐশী পড়াশোনায় খুবই ভালো ছিল, আর তার বাবা একজন জমিদার হওয়ায় তাকে শহরের নামকরা কানাইলাল কলেজে ভর্তি করেছিল। এমনই একদিন ঐশী কলেজে গিয়েছিল। তখন, এই ঐশী একটু এদিকে আয় তো, এখন আমরা সকলে মিলে একটা সেলফি নেব, নিয়ে কভার ফটো বানাবো। তা তুইও তো আমাদের ক্লাসমেট, তুই এখানে থাকবি না কেন? কি ফটো তুলবি? তা তোদের স্টিল ক্যামেরা কই? ক্যামেরা ছাড়া তোরা কিভাবে ফটো তুলবি? আরে পাগলি, ফটো তুলতে গেলে সবসময় ক্যামেরার প্রয়োজন হয় না, বুঝেছিস? ফোনেও ভালো ফটো তোলা যায়। আমার ফোনে তো 64 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা একটা ডিএসএলআর এর ক্যামেরার থেকেও ভালো। না না, আমি ফোনে এসব ফটো টটো নেব না বাবা, কোথায় কি আবার হয়ে যাবে। তোরা আবার কি সব নেটে ফেটে ছাড়বি বলছিস? আরে দূর, ফটো নিলে কি হবে? তুইও না কেমন বোকা বোকা কথা বলিস। এত বড় কলেজে পড়াশোনা করছিস, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখন একটু স্মার্ট হতে পারিস না? আরে তৃষা, তুই কাকে কি বলছিস? যে ফটো আপলোড করাকে ফটো ছেড়ে দেওয়া বলছে, তাকে স্মার্ট হতে বলছিস? সো ফানি, আমার তো শুনেই হাসি পাচ্ছে। টিনার কথা শুনে ঐশীর খুব রাগ হয় ও সে মনে মনে ভাবে, সত্যি তো আমার সব বান্ধবীদের হাতে বড় বড় স্মার্টফোন, শুধু আমারই নেই। আচ্ছা, স্মার্টফোন কিনলেই কি স্মার্ট হয়ে যায়? তাহলে কি আমিও স্মার্টফোন ব্যবহার করলে ওদের মতোই স্মার্ট হয়ে যাব? এই তৃষা, বাদ দে, ওকে বোঝাতে গেলে তুই নিজেই গ্রামের গিয়েও হয়ে যাবি। তার থেকে ভালো ও যেমন আছে ওকে ওরকমই থাকতে দে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এতক্ষণে আমাদের পোস্টে অনেক লাইক পড়ে যেত। এভাবে সেদিন তারা ঐশীকে নানাভাবে অপমান করে সেখান থেকে চলে যায়। তাদের কথা শুনে ঐশীরও মন খারাপ হয়ে যায়। ও সে কলেজ শেষে বাড়ি চলে আসে। বাড়িতে এসে ঐশী তার বান্ধবীদের বলা কথাগুলি নিয়ে ভাবতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন ঐশীর জন্মদিন ছিল, আর প্রতি বছরের মতো সে বছরও হরলাল বাবু মেয়ের জন্মদিনে বিশেষ আয়োজন করেছিল। তখন, এই যে মা ঐশী, তোকে তোর 21তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। তা বল, আজ তোর কি চাই? আজ তুই যেটাই চাইবি তোকে সেটাই আমি দেব। হ্যাঁ, তোলো না তোলো, আরো বেশি করে মাথায় তোলো মেয়েকে। তা মেয়ে যদি এখন বলে আকাশে চাঁদ এনে দিতে, তুমি কি তাই এনে দেবে নাকি? আরে গিন্নি, তুমি কি আমাদের মেয়েকে চেনো না নাকি? ও কিরকম? আমার মেয়ের উপরে আমার বিশ্বাস আছে, বুঝেছো? ও অন্তত তোমার মতো চাঁদ সূর্য এনে দেওয়ার কথা বলবে না। না বাবা, আমার সেরকম কিছুই চাই না, আমার সবই আছে, শুধু যেটা নেই সেটা হচ্ছে স্মার্টফোন। আর জানো বাবা, আমার সব বন্ধুদের কাছেই স্মার্টফোন আছে, আর ওরা বলে স্মার্টফোনে পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা সব কিছুই হয়, এমনকি মানুষ অনেক স্মার্টও হয়ে যায়। তা বাবা, তুমি এখন আমায় একটা স্মার্টফোন কিনে দেবে? হা, শুধু এইটুকু? এটা তো সামান্য ব্যাপার। আমি তো তুই বলার আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে তোকে একটা দামি ফোন কিনে দেব, আর দেখবি ওটা দেখে তোর বন্ধুরাও তোর নাম করবে। কি স্মার্টফোন? সেটা আবার কি? না না, ওইসব স্মার্টফোন কিনতে হবে না, আমাদের বাড়িতে তো আগে থেকে একটা ফোন আছে। ওহ গিন্নি, তুমিও না, এতে রেগে যাওয়ার কি আছে? তুমি শুনলে না, ঐশী বললো ওতে পড়াশোনাও করা যায়। আর আমি দেখেছি এখন সকলেরই হাতে বড় বড় ফোন থাকে। মা ঐশী, তোকে চিন্তা করতে হবে না, আমি কালই তোর জন্য ফোন কিনে নিয়ে আসবো।
হরলাল বাবুর কথা শুনে ঐশী তখন খুবই খুশি হয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন হরলাল বাবু সত্যি সত্যি ঐশীর জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসে। ও সে ঐশীর কাছে এসে বলে, এই নে মা ঐশী তোর গিফট, ওই মানে স্মার্টফোন তুই যেটা চেয়েছিলিস, আর দেখ এটাকে খুবই সুন্দর দেখতে। এই বলে হরলাল বাবু ফোনটা ঐশীর হাতে দেয়। ঐশী ফোনটা দেখে অবাক হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে যায়। ও সে বলে, কিন্তু বাবা এটা আইফোন, এটার দাম তো অনেক। তুমি আমার জন্য আইফোন নিয়ে আসতে গেলে কেন? এখন কম দামিও তো আনতে পারতে। না রে মা, সে বললে হয় না, নিয়েই আসবো যখন সেখানে কম দামি কেনই বা নিয়ে আসবো, আর যেখানে তোর খুশিতেই আমাদের খুশি। এই বলে হরলাল বাবু সেখান থেকে চলে যায়। এরপর ঐশী তার বন্ধুদের কাছে গিয়ে তার দামি আইফোনটা দেখায়, যেটা দেখে তার বন্ধুরা খুবই খুশি হয়ে যায়। ও সেদিনের পর থেকে তারা সব সময় ঐশীর ফোন থেকেই ফটো ভিডিও বানাতে থাকে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এদিকে নতুন ফোন হাতে পেয়ে ঐশীরও ফোন চালানোর নেশা বাড়তে থাকে। এখন সে বেশিরভাগ সময়ই তার ফোন নিয়েই ব্যস্ত থাকতো। এমনই একদিন তার মা ঐন্দ্রিলা দেবী বলেন, কি গো শুনছো, আমাদের ঐশীর তো বিয়ের বয়স হয়ে গেল, তা তুমি ওর বিয়ের জন্য কিছু ভেবেছো নাকি মেয়েকে একটা ফোন কিনে দিলেই দায়িত্ব শেষ? এদিকে মেয়ে বকের মতো সারাদিন ফোনের দিকে তাকিয়ে বসে আছে, আর বাবা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে গিন্নি, এত চটে যাচ্ছ কেন? তোমাকে এ নিয়ে ভাবতে হবে না, আমি ওর বিয়ের ব্যাপারে ভেবেই রেখেছি। ওর বিয়ে আমার ওই বন্ধুর ছেলে রমেশের সঙ্গে দেব। রমেশ খুবই স্মার্ট, শহরের একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, বুঝেছো? হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হবে। আর এমনিতেও তোমার মেয়ে এখন পরিবর্তন হয়ে গিয়েছে, ওর গ্রামে বিয়ে দিলেও হবে না। এভাবেই তারা সেদিন ঐশীর বিয়ে নিয়ে কথাবার্তা বলতে থাকে। এবং কয়েকদিন পর হরলাল বাবুর কথা মতোই রমেশ তার বাবা মার সাথে ঐশীকে দেখতে আসে। ঐশীকে দেখতে খুবই সুন্দর। ঐশীকে দেখতে সুন্দর হওয়ায় তাদের ঐশীকে পছন্দ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই সমস্ত রীতিনীতি মেনে রমেশের সাথে ঐশীর বিয়ে হয়ে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এদিকে শ্বশুরবাড়ি যাওয়ার পরও ঐশীর ফোনের নেশা কম হয় না। সে যখনই সময় পেত ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করত, গেম খেলতো। কিন্তু এই সব দেখে রমেশের মা চুমকি দেবীর খুবই চিন্তা হতো, কিন্তু সে কিছুই বলতে পারতো না। এমনই একদিন ঐশী রান্নাঘরে রান্না করছিল, তখন তার বান্ধবীর ফোন আসে। এরপর ঐশী ফোন তুলে বলে, এই শোন না, আমি তোকে কিছুক্ষণ পর ফোন করছি, আমার আর একটু রান্না বাকি আছে, 5 মিনিট ওয়েট কর প্লিজ। এই বলে ঐশী ফোনটা রেখে দেয়। এরপর সে তাড়াহুড়ো করে রান্না বান্না করতে থাকে। এই দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। দেখো মা, সবসময় এত মোবাইল ব্যবহার করা ভালো নয়। হ্যাঁ মানছি, মোবাইল ছাড়া আজকাল কিছুই হয় না, কিন্তু তবুও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত। না মা, সবসময় আর কোথায় ফোন ঘাঁটি, ওই একটু আধটু হয়ে যায় আর কি। আর আপনি জানেন তো এখন মোবাইলের যুগ, আর একটু আধটু ফোন ঘাঁটলে তেমন কিছু হবে না। এভাবেই বললে চুমকি দেবীও তখন চুপ হয়ে যায়। ও সে মনে মনে ভাবে, না থাক, এখন বেশি কিছু বললে হবে না, ও হয়তো কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট দিতেও চাই না। এখন আমি বরং রমেশকে একবার এ বিষয়ে বলে দেখব। এই মনে করে চুমকি দেবী তখন সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এমনই একদিন ছুটির দিন ছিল, তাই রমেশও সেদিন বাড়িতে ছিল। চুমকি দেবী রমেশকে ডেকে বলে, দেখ বাবা রমেশ, তোকে একটা কথা বলবো ভাবছি, তুই যেন খারাপ ভাবিস না। আসলে বৌমা বেশিরভাগ সময় ফোন নিয়ে পড়ে থাকে, এতে করে ওরই ভবিষ্যতের ক্ষতি হতে পারে। আর তাছাড়া ফোনটাই তো সব কিছু নয়, এভাবে তো আর সারা জীবন চলতে পারে না, তাই নয়? হ্যাঁ মা, আমিও সেটা জানি, কিন্তু ওকে এখন কিছু বলতে গেলে ও হয়তো খারাপ ভাববে। যেখানে সকলেই ফোন ব্যবহার করে, তার থেকে ভালো ও যেমন আছে তেমন থাক, সময় ওকে নিজে থেকেই পরিবর্তন করে দেবে। রমেশের কথা শুনে চুমকি দেবীরও তখন কিছু বলার ছিল না। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন রমেশ অফিস থেকে বাড়ি ফিরে এসে ঐশীকে ডেকে বলে, ঐশী, আমরা কোথাও একটু বেড়াতে বেরোলে হয় না? সেই যেন একঘেয়ে জীবন হয়ে গিয়েছে, রোজ অফিসে যাও, অফিস থেকে আসো, তুমিও তো ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছ, তাই না? কি সত্যি বলছো, আমরা ঘুরতে যাব?
তাহলে তো বেশ ভালোই হবে। আমি ফটো তুলবো, ভিডিও বানাবো আর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আপলোড করব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তা আগে বলো তো তুমি কোথায় যেতে চাও? মানে তোমার কি কোনো ড্রিম প্লেস আছে নাকি? ড্রিম প্লেস? হ্যাঁ, আমার প্রথম থেকে প্লেনে করে সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে ছিল। এই চলো না সুইজারল্যান্ড থেকে আমরা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এটাই ইচ্ছে তাহলে ওটাই হবে। এভাবেই তারা দুজনে মিলে বেড়াতে যাওয়ার ব্যাপারে প্ল্যান করে নেয়। আর রমেশ তার পরিকল্পনা অনুযায়ী কয়েকদিন পর তাদের সুইজারল্যান্ডে টিকিটও অ্যারেঞ্জ করে ফেলে। ও সে তখন বাড়িতে এসে ঐশীকে ডাকাডাকি করতে থাকে। তখন চুমকি দেবী বলেন, আর চেঁচিয়ে কোনো লাভ নেই, বৌমা নিচে আসবে না। ওর সঙ্গে দেখা করতে গেলে তোকে উপরের ঘরে যেতে হবে। কিন্তু মা, কেন? ঐশীর কি হয়েছে? ও ঠিক আছে তো? তুমি কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। না, ঠিক নেই, তুই একবার উপরের ঘরে গিয়েই দেখ ওর নিচের কি হাল করে রেখেছে। চুমকি দেবীর কথা শুনে রমেশ খুবই চিন্তায় পড়ে যায়। ও সে তখন ওপরের ঘরে যায় এবং গিয়ে দেখে ঐশী পায়ে ব্যান্ডেজ অবস্থায় শুয়ে আছে। এটা দেখে রমেশ বলে, এটা কিভাবে হলো ঐশী? তোমার পায়ে এরকম ব্যান্ডেজ কেন? তোমার কি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা হলো নাকি? না রমেশ, আমার কোনো গাড়ির সঙ্গে ধাক্কা হয়নি। এইসব কিছু আমার দোষই হয়েছে। সকালে মামাই নিচে ডাকছিলেন আর আমি তখন ফোনে স্লো মোশনে ভিডিও বানাতে বানাতে সিঁড়ি থেকে নামছিলাম আর আমার পা। থাক ঐশী, আর বলতে হবে না, আমি বুঝে গিয়েছি। এখন তুমি চিন্তা করো না, যা হওয়ার হয়েই গিয়েছে। আর কান্নাকাটি করে লাভ নেই। কিন্তু আমি তোমার সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন অবশ্যই পূরণ করব। আমরা না হয় পরের মাসে আবারও বেড়াতে যাওয়ার প্ল্যান করব। আর এ কি, তোমার ফোনটাও তো ভেঙে গিয়েছে। ঠিক আছে, আমি বরং কালই গিয়ে একটা নতুন ফোন কিনে নিয়ে আসবো। না রমেশ, আমি আর ফোন ব্যবহার করতে চাই না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে আর কখনোই ফোন কিনে দিও না। এই ফোন আমার জীবনকে অনেক বদলে দিয়েছে। আমি যেটা ছিলাম না, এই ফোন আমাকে সেটা করে দিয়েছে। এখন তো ফোন আমার নেশাতে পরিণত হয়েছে। আর কোনো কিছুর প্রয়োজনীয়তার নেশা আলাদা জিনিস। তাই আমি আমার বাকি জীবনগুলো এই ফোনের জন্য আর শেষ করতে চাই না। আমি নিজেকে ফোন থেকে দূরে রাখতে চাই। কিন্তু তুমি তো ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না। এখন তোমার সময় কিভাবে কাটবে? আর তুমি বাড়িতে থেকে সারাদিন কী বা করবে? সে নিয়ে তোমায় ভাবতে হবে না। এখন আমার সময় কাটানোর সময় এসে গিয়েছে। হ্যাঁ, আমি মা হতে চলেছি। এখন আমার আর কোনোই চিন্তা নেই। ঐশীর মুখে গর্ভবতী হওয়ার কথা শুনে রমেশ খুব খুশি হয়ে যায়। এভাবেই আরও কয়েক মাস কেটে যায় এবং অবশেষে ঐশী একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয়। সন্তান পেয়ে ঐশীর এখন আর ফোনের নেশা ছিল না। এখন সে তার সন্তান এবং পরিবারের সঙ্গেই সময় কাটাতো। এতে করে আর কারোরই কোনো সমস্যা থাকে না। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।